কাঁচা হলুদ লেহেঙ্গাটা লাল টকটকে রক্তে ভিজে, মাথায় বেলি ফুলগুলো কালচে হয়ে নেতিয়ে পড়েছে। হলুদের উৎসব মুখর পরিবেশটা মুহূর্তেই মৃত্যু শোক সভায় পরিণত হয়ে গেল। চারদিক থেকে হু হু কান্না ভেসে আসছে। সেহের পাথর চোখে হবু স্বামী আদনানের গলাকাটা লাশটাকে দেখছে। শরীর অনুভূতি শূন্য হয়ে গেছে। কেউ যেন তার শরীরের সব শক্তি শুষে নিয়েছে। অতি শোকে পাথর হয়ে গেছে সে। এই তো রাতটা পেরোলেই আদনানের সাথে নতুন জীবন শুরু করার কথা ছিল, কিন্তু এক রাতের মাঝে কি থেকে কি হয়ে গেল। তারপর সব এলোমেলো। আদনানকে ভালো না বাসলেও ভীষণ সম্মান করত। মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিল। পারিবারিকভাবে বিয়েটা হচ্ছিল। কথা ছিল বিয়ের পর তার ছোট্ট একটা সংসার হবে। বুক ফুলিয়ে বলতে পারবে, এটা আমার পরিবার, একান্তই আমার। কিন্তু সবকিছু নিমিষেই শেষ হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে পাশের এক জঙ্গল থেকে পুলিশ আদনানের গলাকাটা লাশটা উদ্ধার করেছে। পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। শরীর জুড়ে বিভিন্ন ক্ষতের চিহ্ন। দেখে বোঝাই যাচ্ছে খুনি খুব হিংস্রতার সাথে খুন করেছে। কে বা কারা করেছে পুলিশের এই নিয়ে কোনো তথ্য মেলেনি। তাদের তদন্ত চলছে। লাশটাকে পোস্টমর্টমের জন্য নেওয়া হলো। সাহের নিজের শক্তিহীন শরীর নিয়ে টলতে টলতে কোনো রকম নিজের রুম পর্যন্ত পৌঁছালো। দরজা বন্ধ করে ধপ করে নিচে বসে পড়ল। স্থির চোখ দুটো থেকে টপ টপ পানি পড়ছে। পুলিশ কোনো প্রমাণ না পেলেও সেহের জানে এই খুন কে করেছে। বাদামি চোখওয়ালা সেই রাক্ষসটাই আদনানকে খুন করেছে। হুট করে সেহেরের ফোনের মেসেজ টোন বেজে ওঠে। সেহের কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নেয়। মেসেজ ওপেন করে। তোমাকে পাওয়ার স্বপ্ন দেখেছে, মৃত্যু তো তার হওয়ারই ছিল। কি ভেবেছিলে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নেবে আর আমি টের পাবো না? আমার অজান্তে আমার থেকে মুক্তি পেয়ে যাবে। সব কিছু এতটা সহজ? 24 ঘন্টা তোমার উপর আমার চোখ রয়েছে, তোমার প্রত্যেক অ্যাক্টিভিটির উপর আমার নজর। তোমার কাছে যে আসবে তাকে এভাবেই শেষ হতে হবে। তুমি আমার, শুধুই আমার। এতটুকু পরে সেহের ভয়ে চিৎকার করে ওঠে। ফোন ফ্লোরে ছুঁড়ে মারে। ফোনটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে ছড়িয়ে পড়ে। আপনি কে? কেন কেন আমার সাথে এমন করছেন? মুক্তি চাই আমি, আমায় মুক্তি দিন। সেহের নিজের ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, চিৎকার করে কান্না ভরা বিলাপ করছে। পাগল পাগল মনে হচ্ছে নিজেকে আগুনে পোড়াতে পারলে ভালো হতো, অন্তত এই যন্ত্রণা থেকে মুক্তি পেত। আজ তার জন্য একজন নিষ্পাপ প্রাণ হারিয়েছে। ঘরের সবকিছু ভেঙে চুরে একসময় ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। হাত পা কেটে রক্ত বের হচ্ছে। সেদিকে সেহেরের খেয়াল নেই, বুক ফাটিয়ে কান্না করছে। এমন সময় পুরো বাড়ি অন্ধকারে ঢেকে যায়। লোডশেডিং হয়েছে। হঠাৎ অন্ধকার রুমে কারো থমথমে পায়ের শব্দ শোনা যায়। সেহের থেমে যায়, ভীত চোখে আশেপাশে তাকায়। কিছু দেখা যাচ্ছে না, চারদিক ঘুটঘুটে অন্ধকার। শব্দটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। সেহের ভয়ে দেওয়ালের সাথে মিশে যায়। হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে। শরীর থরথর করে কাঁপছে। এমন সময় পাশ থেকে কেউ তার কাঁধে হাত রাখে। সেহের আচমকা ভয় কেঁপে ওঠে। কানের কাছে কারো শীতল আওয়াজ ভেসে আসে। সেহের। সেহের ভয়ে কাঁপতে কাঁপতে মাথা ঘুরিয়ে পাশে ফিরে তাকায়। তারপর তারপর বিকট চিৎকার করে সেহের জেগে ওঠে। ভীতিকর চোখ দুটো জলে ছলছল করছে। বড় বড় শ্বাস নিচ্ছে আর ফেলছে। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে পুরোটা পানি ঢকঢক করে গিলে নেয়। আবারও সেই ভয়ানক স্বপ্ন, সেই কালো রাত। হঠাৎ কিভাবে যে চোখজোড়া লেগে এসেছিল বুঝতে পারেনি। বেশ সময় নিয়ে সেহের নিজেকে শান্ত করে। আশেপাশে তাকাতেই রাখে ট্রেনের মানুষজন তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কেউ বা ঘুম ঘুম চোখে বিরক্তির দৃষ্টিতে, হয়তো পাগল ভাবছে। সেহরের ভীষণ লজ্জা লাগলো। জোরপূর্বক মুখে হাসির রেখা টেনে মোটা ফ্রেমের চশমাটা ঠিকভাবে চোখে লাগিয়ে নেয়। জানালার দিকে চোখ ফেরায়। আষাঢ় মাসের দ্বিতীয় দিন। গত রাতে ঘন বর্ষণ হয়েছে। জানালা এখনো বৃষ্টির পানিতে ভিজে। হয়তো খানিক পূর্বেই বৃষ্টি থেমেছে। আকাশ একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। বাহিরের শীতল বিশুদ্ধ হাওয়া ছুঁয়ে যাচ্ছে। ফজরের আজান শেষ হয়েছে অনেক সময়। মাত্র ভোরের আলো ফুটছে। সেহের ঘড়িটা দেখে নিল। 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি। বুক ফুলিয়ে হতাশা ভরা শ্বাস ফেলল। ঢাকা পৌঁছাতে এখনো 1.5 ঘন্টার পথ। গতরাতে চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বসে থাকতে থাকতে তার কোমরের হাড় বেঁকে এসেছে। সেহের জানালায় মাথা ঠেকিয়ে বৃষ্টি স্নাত শীতল হাওয়ার আবেশে চোখ বুজে নিল। অজানা এক ভয়ের তাড়নায় আজ নিজের অবস্থান ছেড়ে তাকে ঢাকায় পাড়ি জমাতে হচ্ছে।
এক সময়কার ভালোবাসার শহর চিটাগং আজ তার জন্য বিষাদময় স্মৃতি। এই শহর তার প্রিয়জনদের কেড়ে নিয়েছে, যে শহরের গলিগুলো প্রিয়জনের কষ্টে ভরা আর্তনাদ গুনগুন করছে। সেই শহরে কি করে বাস করবে? পণ করেছে এই পথের পানে দ্বিতীয়বার ফিরে চাইবে না। সৌন্দর্য ভালোবাসা মানুষের জন্য আশীর্বাদ হলেও সেহেরের জন্য তা অভিশাপ। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হোক তা ঘৃণা বা ভালোবাসা। সেহেরের সৌন্দর্যের কারণে প্রেমিকের অভাব না হলেও পারিবারিক ভালোবাসার কমতি ছিল সর্বদাই। ছোট থেকে কখনো মাম্মাস ডল পাপাস প্রিন্সেস হয়ে ওঠা হয়নি। বাবা মায়ের পূর্ণ ভালোবাসা তার নসিবে মেলেনি। জন্মের পর বাবা অনেক আশা নিয়ে তার নাম দিয়েছিল সেহের, যার অর্থ সুন্দর সকাল। প্রত্যাশা রেখেছিল মেয়ে তাদের বৈবাহিক জীবনের কোলাহল অশান্তি নিধন করবে, মেঘ কালো অন্ধকার কাটিয়ে নতুন ভোরের আলো ছড়াবে। কিন্তু ঘটল ব্যতিক্রম। সেহেরের জন্মের পর তাদের মধ্যকার ঝঞ্ঝাট আরও বাড়ল। রেষারেষি দিন দিন চরমে পৌঁছালো। ঝগড়া ফ্যাসাদ দৈনন্দিন জীবনে রুটিন বাধা যোগ হলো। সেহেরের বয়স যখন 2 বছর, তার বাবা মা ডিভোর্স নিয়ে সেপারেট হয়ে যায়। সেহেরের মা দিশা তার প্রথম ভালোবাসার কাছে ফিরে যায়, নতুন এক সংসার সাজায়। বাবা সেহেরকে নিজের কাছে রেখে দেন, প্রতিজ্ঞা করলেন মেয়েকে লালন পালন করে জীবন পাড়ি দিবেন। কিন্তু সেই প্রতিজ্ঞা বেশি দূর টিকল না। বছর ঘুরতেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো। বাবা বিয়ে করে নতুন বউ বাড়ি আনলেন। 3 বছরে নাবালিকা সেহের শিশু হলেও মা আর সৎমায়ের তফাৎ বুঝতে তার বেশি দিন সময় লাগলো না। বাবার অগাধ আদর পেলেও মায়ের কমতি সর্বদাই তাকে খাই খাই করে পোড়াতো। দিন বাড়তে লাগে, সেই সাথে সেহেরকে নিয়ে তার বাবা আর সৎমায়ের মাঝেকার অশান্তি বাড়তে থাকে। সেহেরের দাদি এসবে অতিষ্ঠ হয়ে একসময়ে নাবালিকা সেহেরকে নিয়ে আলাদা বাড়িতে ওঠেন। এক হাতে সেহেরকে বড় করেন। বাবার অগাধ টাকা থাকায় খাওয়া পড়া নিয়ে সমস্যায় পড়তে হয়নি। যাওয়ার আগেই বাবা সব হাজির করেছেন। সময় তার নিজ গতিতে চলছিল। সে তখন ক্লাস 10-এ। এমন সময় তার জীবনে এক অঘটন ঘটে। অজানা এক কালো ছায়ার আগমন ঘটে। সেই বাদামি চোখওয়ালা মানুষটার নজর সেহেরের সজ্জিত জীবনটাকে তছনছ করে দেয়। অজ্ঞাত সেই ব্যক্তি থেকে বাঁচতেই বাবার ইচ্ছেতে তাকে ছেড়ে ঢাকায় মায়ের সংসারে পাড়ি জমাচ্ছে। এই প্রত্যাশায় তাদের মাঝে থাকাকালীন অজ্ঞাত সেই ব্যক্তি কোনো ক্ষতি করতে পারবে না। ছোট নিঃশ্বাস নিয়ে অন্তত ভীতিহীন দিন পার করা যাবে। শুনেছে মায়ের শ্বশুরবাড়ির লোকজন বেশ ক্ষমতাবান, ঢাকায় তাদের বেশ চলে। মায়ের শ্বশুরমশাই মন্ত্রী কিনা। ট্রেনের ভেপু বেজেছে। সেহের চশমার আড়ালেই ঘুমে ভারী ভারী হওয়া চোখ খুলে জানালার পানে তাকায়। সামনে বড় বড় অক্ষরে লেখা কমলাপুর রেল স্টেশন। দ্রুত ব্যাগগুলো হাতে নিয়ে দরজার দিকে পা বাড়ায়। প্রত্যেক শহরের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের সাথে নির্দিষ্ট কোনো গল্প থাকে। শহর বদলানোর সাথে সাথে সেই গল্পেরা নতুন মোড় নেয়। সেহেরের বিষাদময় জীবন কি প্রেমময় ছন্দে বেজে উঠবে, নাকি কারো প্রেম নেশার বিষাক্ত প্রেমে গ্রাস হবে? বুক ভরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সেহের বগি থেকে নামে। গতরাতের ঘন বর্ষণ জানালার কাছে নিজের চিহ্ন ছেড়ে গেছে। বিন্দু বিন্দু পানিগুলো চুয়ে চুয়ে লম্বা রেখা টেনে পতিত হচ্ছে। বারান্দার বিদেশিনী ফুলের গাছগুলোই পরন্ত ছিটা ছিটা বৃষ্টিকণা মুক্তার মতো চকচক করছে। সারা শহরে দিনের আলো ফুটলেও ঘরটা এখনো ঘোর অন্ধকারে ঢাকা। ভারী ভারী পর্দায় জানালাগুলো ঢেকে। জ্বলন্ত মোমবাতির অগ্নিশিখা শেষের দিকে নিভু নিভু জ্বলছে। আবছা হলুদ আলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে। ঘরের দেয়াল সেহেরের হাজারো ভঙ্গিমার তৈলচিত্রে ভর্তি, যেন কেউ সযত্নে নিজ হাতে এঁকেছেন। পিনপতন নীরবতার মাঝে কোথাও বোর্ডে তুলে চলার আওয়াজে থমথম করছে। দক্ষিণের জানালার বিপরীতে পেন্টিং বোর্ডে কারো আবছা ছায়া পড়ছে। মানুষটার রঙে মাখা নিরলস হাত দুটো তুলি চেপে বোর্ডে চলছে। রক্তলাল নির্ঘুম চোখজোড়া কঠিন নেশায় ডুবে। পেন্টিং না, যেন কোনো এক ভয়ানক নেশা। পেন্টিং বোর্ডে ভেজা শুভ্র শাড়ি ল্যাপটানো সেহেরের একপাশে ঘুরে তাকানোর তৈলচিত্র ভেসে আছে। মায়া মায়া বড় চোখ, বৃষ্টি স্নাত ঠোঁট, নির্বস্ত্র পিঠ, কালো মেঘের ন্যায় লতানো চুলে আধো ঢেকে। ঘাড়ের নিচ বরাবর গাঢ় কালো তিল স্পষ্ট ভেসে। মেয়ে নয়, যেন কোনো আষাঢ়ের পরী। অজ্ঞাত ব্যক্তি পেন্টিং বোর্ডে হাত ছুঁয়ে মাতাল মাতাল আওয়াজে ফিসফিসিয়ে বলে, আমার হুর। বাগানে ডানা ঝাপটানো প্রজাপতিটা সেহেরের তৈলচিত্রের দিকে ছুটে চলছে। এমন ফুল কে না ছুঁতে চাইবে? প্রত্যেক প্রাণী যে সৌন্দর্যের পূজারী, এ দেখে অজ্ঞাত মানুষটা ছুটে যায়। সেহেরের ছবির দিকে বাড়ন্ত প্রজাপতিকে থাবা মেরে নিজের হাতের মুঠোয় পিষিয়ে মারে।
পেন্টিংয়ের দিকে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে বলে, তোমার দিকে বারন্ত প্রত্যেকটা জীবকে মরতে হবে, হোক সে মানুষ বা প্রাণী। এভাবেই পিষে মরবে। তোমাকে স্পর্শ করার অধিকার একান্তই আমার। তুমি আমার, শুধুই আমার। ফোনটা বেজে ওঠে। অজ্ঞাত ব্যক্তির ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে আসে। ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে আওয়াজ আসে, স্যার, ট্রেন এসে গেছে। ম্যাডাম গাড়ি দিকে আসছে, ড্রাইভার ম্যাডামকে বাড়ি পৌঁছে দেবে। বিন্দুমাত্র ভুল হলে তোমার গর্দান যাবে, তার উপর নজর রাখো। অপর পাশের মানুষটা যেন ভয় কাঁপল। থতমত গলায় বলল, জি স্যার। অজ্ঞাত ব্যক্তি ফোন রেখে এক চিলতে হাসল। ওয়েল ডান হুর, আমার থেকে পালাতে আমার কাছে নিজেকে ধরা দিচ্ছ। এবার তুমি পুরোপুরি আমার নজরবন্দি, আমার শহরে, আমার অন্দরমহলে তোমায় স্বাগতম। খুব শীঘ্রই দুজন মুখোমুখি হব। ভিড়ের মাঝে দাঁড়িয়ে সেহের উৎসুক দৃষ্টিতে মাকে খুঁজে যাচ্ছে। মাকে কোথাও দেখা যাচ্ছে না। ট্রেন কি আগে পৌঁছেছে? সেহের ঘড়িটায় একবার চোখ বোলায়। না, টাইম তো ঠিকই আছে। মা এখনো পৌঁছায়নি কেন? সেহের চোখ আটকায়। দূরে এক বয়স্ক লোক কমলা রঙের গাড়ির সামনে সেহের ম্যাডাম সাইনবোর্ড হাতে করে দাঁড়িয়ে। পোশাক দেখে মনে হচ্ছে গাড়ির ড্রাইভার সম্ভবত। সেহের ভ্রু কুঁচকে আসে। তবে মা কি গাড়িতে? ব্যাগগুলো হাতে তুলে সেহের দ্রুত পায়ে গাড়ির দিকে ছুটে যায়। টেকনোলজি যুগে সাইনবোর্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সেহের ভীষণ চমকায়। সেই সাথে তার পেট ফেটে হাসি পাচ্ছে। এমন কেউ করে নাকি? একগাল হাসিতে সেহের জিজ্ঞেস করে, মা কি গাড়িতে? না ম্যাডাম, বড় ম্যাডাম শহরের বাইরে মিটিংয়ে গেছে। আমাকে বলছে আপনাকে রিসিভ করতে। ও, নিমেষেই সেহেরের হাসি হাসি মুখ বুজে যায়। ছোট্ট করে মলিন স্বরে বলে, আজ মিটিং রাখার খুব প্রয়োজন ছিল কি? সেহের থেকে মিটিং বড়? বুকে এক রাশ অভিমান চেপে সেহের গাড়িতে উঠে বসে। তপ্ত অভিমানে চোখজোড়া ছলছল করছে। গাড়ি নিজ গতিতে চলছে। ঘড়ির ছোট কাঁটা ৮-এর দিকে। সেহের জানালা খুলে দেয়। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ঘুমন্ত ঢাকা শহর মাত্র আড়মোড়া ভাঙছে। ঢাকার রাজপথ আষাঢ়ের বৃষ্টিতে ভিজে শীতল বাতাসের দোলা বইছে। চোখ বন্ধ করে বাচ্চা বাচ্চা হাতটা জানালার বাহিরে দিয়ে হাওয়াকে ছোঁয়ার মিছে চেষ্টা করছে। মা কি জিনিস সেহেরের জানা নেই। শেষ ৬ বছর আগে মায়ের সাথে দেখা হয়েছিল। সেই ছিল মায়ের সাথে তার প্রথম সাক্ষাৎ। হয়তো মায়ের মনে তার জন্য মমতার অভাব, তাই তো এত অবহেলা। সেহেরের নিজেকে বেশ বেহায়া মনে হচ্ছে। যে কারো সংসারের বোঝা হচ্ছে। একবার ভাবলো গাড়ি থেকে নেমে অন্য কোথাও চলে যাবে, কিন্তু কোথায় যাবে? আদৌ কি কোনো পথ আছে? ঢাকায় বড় ফুপির বাড়ি। বাবার সাথে ফুপুর জমি সংক্রান্ত ব্যাপারে দ্বন্দ্ব থাকায় সম্পর্কের মাঝে একটা গ্যাপ এসে গেছে। ফুপির বাড়িতে ওঠা যাবে না। তাছাড়া কি দরকার কাউকে শুধু শুধু ঝামেলায় ফেলার? ফুপুর বিয়ে লায়ক মেয়ে আছে। সেহেরের জন্য যদি তাকে বিপদে পড়তে হয়। দাদির কথা আজ খুব মনে পড়ছে। গত ৬ মাস পূর্বে তিনি দুনিয়া ছেড়ে পরলোক গমন করেছেন। দাদি বেঁচে থাকলে সেহেরকে এই দিন দেখতে হতো না। দাদিকে নিয়ে ঢাকায় কোথাও উঠে যেত। মায়ের এক মেয়ে, 2 যমজ ছেলে। মেয়েটা তার থেকে বছর 2 ছোট। নাম লিয়ানা। গতবার লিয়ানার সাথে তেমন জমে ওঠেনি। লিয়ানার হয়তো সেহেরকে খুব একটা পছন্দ না, তাই তো সবসময় এড়িয়ে চলত। এবারও কি আগের বারের মতো এড়িয়ে যাবে, নাকি আপন করে নিবে? এই কয়েকটা বছরে তার মাঝে পরিবর্তন এসেছে কি? ক্রমশ পথ কমছে, সেই সাথে পাল্লা ধরে সেহেরের ভয় বাড়ছে। বুকটা ধুকপুক করছে। রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে যেমন উত্তেজনা হয়, এই মুহূর্তে তার বুকে ঠিক তেমন উত্তেজনা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে বুক চিরে নিঃশ্বাস নেয়। জানালায় থুতনি ঠেকিয়ে দূর আকাশের পানে যায়। পাখিরা নীল আকাশে ডানা ঝাপটাচ্ছে। সেহের পাখিদের দিকে তৃষ্ণার্থ চোখে তাকিয়ে থাকে। মনে গভীর ইচ্ছে জাগে, যদি পাখিদের মতো ডানা ঝাপটাতে পারত, তবে কতই না ভালো হতো। কারো অবহেলা সইতে হতো না। ডানা ঝাপটাতে ঝাপটাতে অনেক দূরে চলে যেত। শহরের ইট পাথরের পথ ছেড়ে গাড়ির চাকা উপশহরের দিকে পা বাড়াচ্ছে। সেহেরের বুঝতে বাকি রইল না তার গন্তব্যের খুব নিকটে। গাড়ি ধবধবে সাদা প্রাচীরের সামনে থামে। নেমপ্লেটে পেঁচানো গোটা গোটা অক্ষরে লেখা তিলোত্তমা। বাড়ির এমন অদ্ভুত নাম দেখে সেহের আগের বারের মতো এবারও ভ্রু কুঁচকে নেয়। এমন অদ্ভুত নাম দেওয়ার কারণ সে গতবারে খুঁজে পায়নি। কেমন যেন শক্ত উচ্চারণ। এমন পেঁচানো শক্ত শব্দ তার মোটেও পছন্দ না। নাক মুখ কুচকিয়ে সিটে হেলান দিয়ে বসে। দারোয়ান গেট খুলে দেয়। গাড়ি সদর দরজা মারিয়ে ভেতরের দিকে ঢুকছে। বিস্তৃত এলাকা নিয়ে এই বাড়ি। ইন্ডিয়ার রাজবাড়িগুলো যেমন হয়, অনেকটা এমন।
বাড়ি না, যেন কোনো রাজপ্রাসাদ। 6 বছর আগে যখন এসেছিল তখন এই উঁচু সাদা প্রাচীরটা ছিল না, বাড়িটাও এত সুন্দর ছিল না। এই কয়েক বছরে অনেক কিছুই যোগ হয়েছে। সদর দরজা থেকে বাড়ি পৌঁছানোর জন্য ইট পাথরের প্রশস্ত কালো রাস্তা হয়েছে। দুধারে বড় বড় বিদেশি খেজুরের সারি সারি গাছ। তার একটু ভেতরে বিলাসবহুল বাগান দেখা যাচ্ছে। বাগানের আড়ালে ছায়ারঙা পুরনো বাংলো বাড়িটা আবছা দেখা যাচ্ছে। বাংলো বাড়িটা এই প্রাসাদের অংশ হয়ে যেন বিচ্ছিন্ন কোনো অংশ। বাড়িটার মাথা বরাবর যেন একগুচ্ছ কালো মেঘ আনাগোনা করছে। দেখলেই কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে একটা অনুভূতি আসে। 6 বছর আগের সেই কালো রাতের কথা মনে পড়তেই সেহরের বুক কেঁপে ওঠে। সেদিক থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়, চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলে। মনে প্রশ্ন জাগে, মানুষটা এখনো কি সেই ঘরটায় বন্দি? বিশাল হলঘরের মাঝ বরাবর বিলাসবহুল সেগুন কাঠের সোনালি রঙের সোফা ফেলা। সোফার মাঝামাঝি সেগুন কাঠের উপর কারুকাজ করা মোটা কাচের টেবিল। টেবিলের অপর পাশে মধ্যবয়সী এক মহিলা বসে, চোখে তার সোনালি ফ্রেমে দামি চশমা, লাল রঙের চুলগুলো খোপা করা। মনে হচ্ছে বয়স ঢাকার জন্য সাদা চুলের উপর মেহেদির রং ছড়িয়েছে। গায়ে হালকা বাদামি রঙের সুতি শাড়ি। চেহারায় বয়সের ছাপ পড়লেও এখনো ভীষণ সুন্দরী। দেখে মনে হচ্ছে এই বাড়ির কর্ত্রী। মহিলাটি ভারী স্বরে জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চয়ই শেহের? সেহের মাথা তুলে কাচুমাচু স্বরে উত্তর দিল। জি। বৃদ্ধার কুঞ্চিত ভ্রু শটান হলো। গভীর চোখে সেহেরের দিকে তাকিয়ে বলে, আমি মিসেস মালিয়া খানম, লিয়ানার দাদি, এই বাড়ির কর্ত্রী। গতবার আপনার সাথে দেখা হয়নি। মায়ের কাছে শুনেছি চিকিৎসার তলবে দেশের বাইরে গিয়েছেন। আপনাকে দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, আজ পূর্ণ হলো। সেহের হাসি হাসি মুখ করে বলল। মালিহা ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি এনে বললেন, এসেছো দেখে ভালো লাগলো। তোমার কথা যতটা শুনেছি তুমি তার থেকেও অনেক বেশি সুন্দরী। সেহের লজ্জা পেয়ে সামান্য হাসল। মালিহা আবার বলল, এই বাড়িতে থাকছো ভালো কথা, কিন্তু কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক করতে যেও না। মালিহার এমন কথায় সেহের বিস্মিত চোখে তাকায়। কথার অর্থ সে ঠিক বুঝে উঠতে পারেনি। প্রথম দেখায় এমন কথা বলার কারণ সেহেরের বোধগম্য হলো না। সে কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় কারো ডাক ভেসে আসে। চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। লম্বা রোগা এক তরুণী সিঁড়ি বেয়ে নামছে। চেহারার গড়ন লম্বাটে, গায়ের রং উজ্জ্বল না হলেও হালকা বাদামি। স্ট্রেট চুলগুলো সিঁড়ি ধাপে ধাপে ঝাঁকুনিতে নাচছে। এটাই কি লিয়ানা, তার মায়ের মেয়ে? 6 বছরে মেয়েটার চেহারায় অনেক পরিবর্তন এসেছে। মোটা সোটা গোলগাল মেয়েটা সাপের মতো স্লিম হয়েছে। লিয়ানা সেহেরকে জড়িয়ে বলে, কখন থেকে তোমার আসার অপেক্ষা করছি, আর তুমি এখন পৌঁছালে? গাড়ি পেতে দেরি হয়েছে। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না, সব ঠিক ছিল। সেহের মুচকি হেসে উত্তর দিল। লিয়ানা সেহেরের হাত টেনে বলল, অনেকটা পথ জার্নি করে এসেছো, ফ্রেশ হবে, রুমে চলো। সেহের মাথা দুলিয়ে সম্মতি দিল। লিয়ানার সাথে গল্প করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। কাজের লোক রুমের দরজা খুলে দিল। রুমে ঢুকতেই সেহেরের চোখ কপালে। পুরো ঘর লাইট পিঙ্ক আর হোয়াইট রঙে সজ্জিত। রুমের এক পাশে দেওয়াল জুড়ে কাবার্ড, অন্য পাশে দেওয়ালে থাক থাক করে শখানেক পুতুল সাজানো। তার সামনে হোয়াইট আর লাইট পিঙ্ক কম্বিনেশনে বড় এক ডিভাইন। ডিভাইনে বড় বড় স্টোন লাগানো। বিছানার সাথে বড় এক ড্রেসিং টেবিল। ঘরের সব ফার্নিচার একই রকম ভারী কারুকাজ করা। সবকিছু একদম নতুন চকচকে ঝকঝকে। হয়তো রুমটা ইদানিং ডেকোরেট করিয়েছে। সবকিছু সেহেরের মন মতো ডেকোরেট করা। কে করেছে? মা। নিশ্চয় মা করেছেন। তা না হলে আর কে করবে? অন্য কারো সেহেরের পছন্দ সম্পর্কে এতটা জানার কথা না। মায়ের প্রতি অভিমান কিছুটা কাটল। লিয়ানা বলে, কিছু প্রয়োজন হলেই এই ফোনটাই কল করবে, সাথে সাথে নিচ থেকে কাজের লোক হাজির হবে। এটা তোমার রুম, এই বারান্দা, এই ঘর সব কিছু তোমার। ইভেন দোতলার এই পাশটা পুরোটাই তোমার দখলে, তোমার যা ইচ্ছে করতে পারো। শুধু ওই দিকটায় ভুলেও যেও না। কেন? ওই দিকটায় কি ভূতের বসবাস? সেহের ভ্রু নাচিয়ে মজার ছলে প্রশ্ন করে। সেহেরের কথায় লিয়ানা ফিক করে হাসে। ভূতের না, তার চেয়েও ভয়ঙ্কর কারোর বসবাস। ওইদিকে আরহাম ভাইয়ের রুম। আরহামকে? তোমার কাজিন? হ্যাঁ, বড় চাচার ছেলে, ভীষণ রাগী, পুরো অ্যাংরি ইয়াং ম্যান। দাদাজান ছাড়া বাড়ির সবাই তাকে জমের মতো ভয় পায়। তুমি আসার আগে পুরো দোতলা তার দখলেই ছিল। তার অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ নিষিদ্ধ। তোমার চাচা চাচি কিছু বলেন না? চাচা চাচি বেঁচে নেই।
চাচি বিদেশিনী ছিলেন। অনেক বছর আগে এক অ্যাক্সিডেন্টে চাচির মৃত্যু হয়। ও সরি। সেহের মলিন স্বরে বলে। শান্ত পরিবেশ দেখে লিয়ানা মজার ছলে বলে, তুমি বরং ভাইয়ের থেকে সাবধানে থেকো, ভাইয়ের যা রাগ। তোমরা বিয়ে করিয়ে দিচ্ছ না কেন? ঘরে বউ আসলে রাগ এমনিতেই নেমে যাবে। ও বাপরে, বিয়ে আর আরহাম ভাইয়ের? কে চাইবে নিজের পায়ে কুড়াল মারতে? তাকে কিছু বলার সাধ্যই কার? 4 বছর আগে দাদা যেন একবার বিয়ের কথা তুলেছিলেন। আরহাম ভাই জবাবে সোজাসুজি বলেছেন তার বিয়ে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, তার পছন্দের মেয়ে আছে। সে এখনো অনেক ছোট, সময় হলে আরহাম ভাই নিজেই বাড়ি নিয়ে আসবেন। লিয়ানার কথায় সেহের বেশ চমকায়। কি মুখ পোড়া মানুষ রে ভাই, নিজের বিয়ের কথা কেউ এইভাবে বলে? সেহের মনে মনে ঝটপট আরহাম নামক ব্যক্তির একটা প্রতিচ্ছবি তৈরি করে ফেলে। চেহারার বিশেষত্ব লম্বা উঁচু নাক, যেখানে 24 ঘন্টা রাগ চড়ে থাকে। মনে মনে নামও ঠিক করে ফেলল। রাগী রাক্ষস। সেহের মনে মনে ঠিক করলো সে রাগী রাক্ষসটা চোখে পড়বে না। সে যখন বাড়ি থাকবে সেহের রুম থেকেই বের হবে না। তাই লিয়ানাকে প্রশ্ন করে, তোমার আরহাম ভাই ঠিক কোন সময় বাড়ি থাকে? কেন, সামনে পড়ার ভয় পাচ্ছ? মূলত ভাইয়ের বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় নেই। কোনো কোনো দিন বাড়ি ফিরে, আবার কোনো কোনো দিন বাড়ি ফেরে না। বড় রাজনীতিবিদ কিনা, সব কিছু তার হাতের মুঠোয়, ঘাড়ে হাজারো দায়িত্ব। ইলেকশন থেকে শুরু করে পার্টি অফিস, দাদা জানের সবটাই তিনি সামলায়। তার উপর পারিবারিক ব্যবসা তো আছেই। বুঝতেই পারছো কত ব্যস্ত মানুষ। সেহের মুখ গোমড়া করে নেয়। এখন থেকে চোখ কান খোলা রেখে সাবধানে থাকতে হবে। কোনোভাবেই সেই রাক্ষসটার সামনে পড়া যাবে না, একদমই না। লিয়ানা উৎসাহের সাথে সেহেরের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। সেহের ভাবুক চোখে লিয়ানাকে দেখছে। লিয়ানা তা লক্ষ্য করে বলে, কে ভাবছো? ভাবছি আমার এখানে আসায় তোমার মন খারাপ হয়নি তো? মন খারাপ হবে কেন? এই যে তোমার আদরে ভাগ বসাতে চলে আসলাম, তোমার হিংসা হয় না? তা কেন হবে? আমরা তো একই মায়ের সন্তান। আমাদের বাবা আলাদা, মা তো একই। তোমার জন্য হিংসে না, মন থেকে শুধু ভালোবাসা আসে। কত মিষ্টি মেয়ে তুমি। হ্যাঁ, তবে মাঝে মাঝে একটু জেলাসি হয়। তুমি দেখতে কি সুন্দর, একদম মায়ের মতো। না না, পুতুলের মতো। মায়ের চোখ ছোট ছোট হওয়ায় চেহারায় চাকমা চাকমা একটা ভাব আসে, কিন্তু তোমার চোখ জোড়া বড় বড়, একদম পুতুলের মতো। আচ্ছা, তোমরা চিটাগাংয়ের সব মেয়েরাই কি এমন সুন্দর? যেমন গায়ের রং তেমন সুন্দর তোমাদের গড়ন। খালাদের দেখো না, এখনও কতটা সুন্দর। যেখানে মায়ের সাথে এতটা বছর সম্পর্ক ছিন্ন ছিল, সেখানে নানির বাড়ির সাথে আবার কিসের সম্পর্ক? আমি ওনাদের কাউকে এখনো দেখিনি। সেহের ম্লান স্বরে বলল। লিয়ানা কথা কাটতে বলল, শোনো, আমি কিন্তু আপু টাপু বলতে পারবো না, সেহের বলেই ডাকবো, ঠিক আছে? আপু কেমন জানি ওল্ড ইজ মনে হয়। আর তুমিও আমাকে লিয়া বলেই ডেকো, কেমন? ঠিক আছে। বলেই সেহের একচিলতে হাসল। সারাদিন বিশ্রাম করে কাটালো। লিয়ানার থেকে খবর মিলল মায়ের ফিরতে অনেক রাত হবে। সেই সাথে এটাও জানলো আজ বাড়িতে তার প্রতিবেশী রাগী রাক্ষস আসছে। পাশাপাশি থাকবে, প্রতিবেশীই তো হবে, তাই না? সেহের সন্ধে নামার সাথে সাথে ডিনার করে নিজের রুমে চলে এলো। ঘুমের বাহানা করে ঘর থেকে আর বের হলো না। বিকাল থেকে ইলশে গড়ি বৃষ্টি হচ্ছে। সেহের এক কানে হেডফোন গুঁজে রবীন্দ্রসঙ্গীত শুনছে। বারান্দার শীতল হাওয়ায় মন শরীর ছন্দে মেতে উঠেছে। এমন সময় রুমের বাহিরে কারো পায়ের ঠকঠক আওয়াজ পায়। তার প্রতিবেশী এসেছে কি? সেহের ছোট ছোট আলতো পা ফেলে দরজার দিকে যায়। দরজা ফাঁক থেকে মুখ বের করে পুরুষের ছায়া দেখতে পায়। সাথে সাথে দরজা ফিরিয়ে লাইট বন্ধ করে শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে। গভীর রাত, বৃষ্টির বেগ বেড়েছে। ইলশেগুড়ি বৃষ্টি ঘন বর্ষণের রূপ নিয়েছে। রুমের জানালাগুলো খোলা থাকায় ছিটে ছিটে বৃষ্টিকণা সেহেরের মুখের উপর পড়ছে। তন্দ্রারত সেহেরের ঘুমে ব্যাঘাত ঘটে। ঘুম ঘুম নিদ্রা অলস চোখ জোড়া খুলে জানালার দিকে পা বাড়ায়। জানালা বন্ধ করে পেছন ফিরতেই বিছানার সামনে ডিভাইনে কাউকে বসে থাকতে দেখে। অন্ধকারে চেহারা বোঝা যাচ্ছে না, তবে কোনো পুরুষ হবে। সেহের ভয়ে চিৎকার করতে নিলে সেই ছায়াটা তড়িৎ গতিতে এসে মুখ চেপে ধরে। সেহেরকে জানালার সাথে একদম মিশিয়ে নেয়। সামনের মানুষটার ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস সেহেরের মুখের উপর পড়ছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সেহেরের আঁখি পল্লব তীর তীর করে কাঁপছে।
বাহিরের বিদ্যুৎ চমকানোর আলোয় সামনের মানুষটার বাদামি চোখ জোড়ায় স্পষ্ট ফুটে ওঠে সেই অজ্ঞাত মানুষটা। সেহেরের শরীর ভয়ে থরথর করে কাঁপছে, শরীর ঘেমে একাকার, চোখ থেকে টপ টপ পানি ঝরছে, শরীর অবশ হয়ে আসছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, মাথা পুরোপুরি কাজ করা বন্ধ হয়ে গেছে। সেহেরের নিস্তেজ শরীর সামনের মানুষটার বুকে হেলে পড়ে। ঘুমের ভেতর সেহের কারো মিষ্টি মিষ্টি ঘ্রাণ অনুভব করে, ঘ্রাণটা তার খুব কাছ থেকে আসছে। হঠাৎ রাতের কথা মনে করে সেহের লাফিয়ে ওঠে, বড় বড় শ্বাস ফেলতে থাকে। জানালার দিকে তাকিয়ে দেখে দিনের আলো ফুটেছে। রাতের কথা মনে করতেই সেহের মাথা চেপে ধরে, পুরো ঘটনা মনে করার চেষ্টা করছে। কফির মগটা টেবিলে রেখে দিশা খানম পাশ থেকে মেয়েকে জড়িয়ে ধরে, শান্ত করার চেষ্টা করে বললেন, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছ? সেহের ভীতু কাঁপা কাঁপা স্বরে বলল, আমার সাথে কে ছিল সেই বাদামি চোখওয়ালা রাক্ষস? সেই ডাক। আ- আমি তো জানালার কাছে ছিলাম, এখানে কি করে? রিল্যাক্স শেহের, শান্ত হও। এখানে আমি ছাড়া অন্য কেউ নেই। কাল রাতে বাড়ি ফিরে তোমাকে বিছানায় দেখেছি, আর সারা রাত তোমার সাথে আমিই ছিলাম। মা সে এখানে ছিল, আমি দেখেছি তাকে, সে এখানেই ছিল। সেহের কান্নারত স্বরে বলল। দিশা মেয়েকে শান্ত করার চেষ্টা করে আশ্বস্ত স্বরে বললেন, কেউ ছিল না মা, হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। দিশা মেয়েকে বুকে টেনে নিলেন। সেহের ধীরে ধীরে শান্ত হয়, রাতের ঘটনাটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। দিশা সেহেরের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুম কেমন হলো? কোনো অসুবিধা হয়নি তো? হুট করে একটা মিটিং পড়ে, তাই ভোর সকালে বেরিয়ে যেতে হয়েছে। সরি বেটা, তোমাকে স্টেশন থেকে রিসিভ করতে পারিনি। খুব ইচ্ছা ছিল, কিন্তু থাক মা, আফসোস করতে হবে না। এসব ছোটোখাটো অবহেলা আমার সয়ে গেছে, এইসব নিয়ে এখন আর মন খারাপ হয় না। দিশা মুখ মলিন করে নিলেন। মেয়ের কথায় স্পষ্ট অভিমানী ধাঁচ, মেয়ের কাছে সে বড্ড অপরাধী। দিশা মুখে হাসি টেনে বললেন, এই ঘর তোমার পছন্দ হয়েছে? আমি রুমের থিম হোয়াইট আর লাইট ব্রাউন রাখতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আরহাম পুরো দোতলা নিজের পছন্দ অনুযায়ী রিডেকোরেট করেছে। তোমার ভালো লেগেছে? এসব তুমি করনি? না, আমি করার আগেই আরহাম নিজের রুমের সাথে সাথে পুরো দোতলায় ডেকোরেট করিয়েছে। তাই আর তাছাড়া ডেকোরেশন সুন্দর ছিল, তাই আর কিছু চেঞ্জই করা হয়নি। মায়ের কথায় সেহেরের ভ্রু কুঞ্চিত হয়ে আসে। স্ট্রেঞ্জ, কোনো এক অজানা মানুষ কি করে তার পছন্দ এতটা আন্দাজ করতে পারল? এটা কি শুধুই কোইন্সিডেন্ট নাকি অন্য কিছু? মায়ের কথায় সেহেরের ধ্যান ফিরে। দিশা কাবাট খুলে সেহেরের দৃষ্টি আকর্ষণ করে বলে, এই কাবার্ডে তোমার প্রয়োজনের সব কিছু রাখা আছে। প্রথম তাকে ড্রেস, দ্বিতীয়টায় পার্স, পারফিউম, জুয়েলারি, আর শেষেরটায় জুতা। আর ওই ড্রেসিং টেবিলে সব রকম কসমেটিক্স রাখা আছে। যদিও আমার চাঁদের টুকরো মেয়ের কোনো কৃত্রিম সাজের প্রয়োজন নেই, হয়তো তোমার প্রয়োজন হতে পারে। এই ভেবে ইউএস থেকে আনিয়ে রেখেছি। সেহের মায়ের কথা ইমলান হাসল। দিশা মেয়ের দিকে কফির মগ এগিয়ে তাড়া দিয়ে বলল, দ্রুত কফি শেষ করে রেডি হয়ে নিচে আসো। লিয়ার ভার্সিটিতে তোমার অ্যাডমিশন করিয়েছি, আজ থেকেই ক্লাস করছো, কেমন? ঠিক আছে মা। সেহের মুচকি হেসে বলল। মা বের হতেই সেহের বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আয়নার সামনে দাঁড়াতেই অদ্ভুতরে এক অনুভূতি হয়। এই ড্রেসিং টেবিলটায় কিছু একটা আছে, একজোড়া ক্ষিপ্ত চোখের ভয়ানক দৃষ্টি। কেন যেন মনে হয় আয়নার ভেতর থেকে কেউ তাকে দেখছে। আয়নার অপর পাড়ে কেউ একজন আছে, তার গভীর চোখ সেহেরকে গভীরতরভাবে পর্যবেক্ষণ করছে। কোনো এক অদৃশ্য শক্তি যা তার চোখের সামনে থেকেও একদম অদেখা। রেডি হয়ে সিঁড়ির কাছে আসতে সেহেরের চোখ আটকায় আরহামের রুমের দিকে। মানুষের মন বরাবরই অবাধ্য, নিষিদ্ধ জিনিসের প্রতি মন সর্বদাই ব্যাকুল। এক টান টান আকর্ষণ এই দিকটায় অনুভব করে। সেহের আরহামের রুমের দিকে কয়েক কদম পা বাড়িয়েও আবার পিছু পা হয়। কোনো এক অজানা ভয় তার ব্যাকুলিত মনকে বাধা দিচ্ছে। হলঘর থেকে মায়ের আওয়াজে সেহের কেঁপে ওঠে, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামে। আজ সকালের আহার দিশা নিজ হাতে তৈরি করেছেন। রাজনীতিতে নিযুক্ত থাকায় পরিবারকে খুব একটা সময় দেওয়া হয় না, সারাক্ষণ বিভিন্ন প্রেস মিটিংয়ে ব্যস্ত থাকে। রাজনীতির উচ্চ পদস্থ একজন নেত্রী কিনা, পরিবারের সাথে সময় কাটানোর মতো হাতে সময় কই। সেহের আশায় আজ সারাদিনের সকল মিটিং রোধ করেছেন। এত বছর পর মেয়েটা তার কাছে এসেছে, পুরোটা সময় মেয়ের সাথে কাটাতে চায়। সকালের ব্রেকফাস্টে সবকিছু সেহেরের পছন্দের। টেবিলে আগের থেকে দিশা, লিয়ানা, মালিহা খানম অপেক্ষা করছে।
সেহের হাসি হাসি মুখে লিয়ানার পাশের চেয়ারটায় বসে। আর চেয়ারের বড় ভারী কারুকাজকারী টেবিলটা নানা রকম বাঙালি আর ইংলিশ ব্রেকফাস্টে সাজানো। এর মাঝে বেশিরভাগ খাবার সেহেরের পছন্দের তালিকার। সেহের চটজলদি খিচুড়ি আর গরুর মাংস প্লেটে তুলে নেয়। আজ কত বছর পর মায়ের হাতের রান্না খাবার খাচ্ছে। দিশা তৃপ্তিকর দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, খাবার ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে মা, একদম পারফেক্ট। মালিহা খানম টোস্ট মুখে নিতে নিতে বলে, শুনলাম আজ থেকে ভার্সিটি যাচ্ছ। জি। তো কোন বিষয় নিয়ে পড়বে? মার্কেটিং? না, অ্যাকাউন্টিং। বেশ ভালো তো, বেশ ভালো। তো তোমার মা কিছু বলেনি? সেহের একবার মায়ের দিকে তাকিয়ে আবার মালিহা খানমের দিকে ফিরে বলল। ঠিক কোন বিষয়ে? দিশা শাশুড়ির দিকে তাকিয়ে কাট কাট স্বরে বললেন, মা এখন থাক না, ব্রেকফাস্টটা শেষ হোক। এখন বলতে সমস্যা কোথায়? দিশা, সেহেরকে কি তুমি বলবে নাকি আমি বলবো? দিশা মালিহার মধ্যকার কথাবার্তা সেহের বুঝে উঠতে পারছে না। মায়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই উত্তরস্বরূপ দিশা সেহেরের হাতের উপর হাত রেখে ভীতু স্বরে বলে, সেহের, তুমি তো জানো আমি রাজনীতিতে যুক্ত। পলিটিক্যাল ক্যারিয়ারে কেউ আমার পাস্টের সম্পর্কে জানে না। এখন হুট করে যদি জানতে পারে আমার আগের সংসারের একটা মেয়ে আছে, তাহলে পুরো শহরে হইচই শুরু হবে। এসব নিয়ে লেখালেখি হবে। সামনে ইলেকশন, অপোজিট পার্টি এসব নিয়ে মাতামাতি করবে। বুঝতেই পারছো আমাকে কতটা অপমানিত হতে হবে। আমার এত বছরের কেরিয়ার ধ্বংস হয়ে মিলিয়ে যাবে। তাই চাই মানে পরের বাক্যটা বলতে দিশার গলায় দলা বাঁধিয়ে আসছে। বুকটা চিনচিন করছে। কথাটা মেয়েকে কি করে বলবে। তুমি চাও আমি যে তোমার মেয়ে সবার সামনে পরিচয়টা না দিই, তাই তো? কি বলে ডাকবো, আন্টি? মায়ের কথা কেটে তার প্রতি বুকে এক রাশ চাপা অভিমান রেখে টলমল চোখে বলল। দিশা চোখে নোনা জল এলো। সেহের ব্যথাতুর স্বরে আবার বলে, চিন্তা নেই, আমার আর তোমার সম্পর্কে সত্যিটা কেউ জানতে পারবে না। কেউ জিজ্ঞেস করলে বলবো আমি এই বাড়ির আশ্রিতা। কথা শেষ করে সেহের নাস্তা না করেই উঠে যায়। দিশা মেয়ের যাওয়ার দিকে চোখে জল ফেলে। মালিহা খানম ছুরি দিয়ে আপেল স্লাইস করতে করতে বললেন, মায়ের কাছ থেকে সন্তান দূরে হলে এমনই যন্ত্রণা হয়। আমারও ঠিক একই অনুভূতি হয়েছিল। দিশা শাশুড়ির দিকে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে নিজের রুমের দিকে পা বাড়ায়। সেহের লিয়ানা আলাদা আলাদা ডিপার্টমেন্টে। কোনো কারণে সেহেরের পড়াশোনা 1 বছর গ্যাপ গেছে। পুরানো বন্ধুদের কথা ভীষণ মনে পড়ছে। ক্লাস মাত্রই শেষ হলো। লিয়ানার এখনও একটা ক্লাস বাকি। লাইব্রেরি থেকে কিছু প্রয়োজনীয় বই নিয়ে ক্যাম্পাস ঘুরে দেখছে। শুনেছে তার মাও এখানে পড়াশোনা করেছে। অনেক বছরের পুরানো ভার্সিটি, কিন্তু চাকচিক্য দেখে তা বোঝা মুশকিল। ডিপার্টমেন্টের সামনে বড় কৃষ্ণচূড়া গাছটা পেরিয়ে সবুজ ঘাসের বিস্তীর্ণ পতিত জমিতে পা মারিয়েছে। চোখ বুলিয়ে চারদিক দেখছে। অনেক মাস পর আজ খোলা আকাশে প্রাণ খুলে শ্বাস নিচ্ছে। বেখেয়ালি সেহের নিজের মাঝে এতটা ডুবে যে আশেপাশে কোনো কিছু তার ধ্যানে নেই। কারো মাতাল চোখে তীব্র নেশা বাড়ছে, কারো পাগলামো নিজের মাত্রা ছাড়িয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে সবুজ বিস্তীর্ণ মাঠের পানে তাকিয়ে আছে। এখান থেকে ভার্সিটির আনাচে কানাচে সব দেখা যায়। ঠোঁটে মিষ্টি হাসি রেখে মাঠের অপর প্রান্তে চেয়ে আছে। শীতল হাওয়ায় বেগুনি ওড়নার আঁচলটা উঠছে। হঠাৎ সেহের পেছন থেকে ওড়নার টান অনুভব করে। মাথা ঘুরিয়ে পাশ ফিরে চাইলে দেখতে পায় 8-10 বছরের এক বাচ্চা। সেহের মুচকি হেসে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করে, বাবু তোমার কি চাই? বাচ্চা কথার উত্তর না দিয়ে সেহেরের হাতে একটা গিফট বক্স ধরিয়ে দেয়। আর কিছু জিজ্ঞেস করবে তার আগেই বাচ্চাটা চলে যায়। বক্সের ওপর বড় বড় অক্ষরে সেহের লেখা। সেহেরের কপাল কুঁচকে আসে। এই বক্স কে পাঠিয়েছে? মালিকের তল্লাশ করতে র্যাপিং পেপারটা খুলে বক্স খুলতেই সেহেরের চোখ কপালে। ভেতরে অতি সুন্দর স্বচ্ছ কাচবন্দি লাল গোলাপ, হুবহু বিউটি উইথ দ্য বেস্ট। সেই মোহিত জাদুমুগ্ধ গোলাপটার মতো। এমন সুন্দর উপহার তাকে কে দিতে পারে? তা দেখার জন্য চিরকুট খুলে যেখানে লেখা, এই তোমার সৌন্দর্যে এই কাচবন্দি মোহিত লাল গোলাপের মতো, যার উপর কেবলমাত্র আমার অধিকার। আমার থেকে পালাতে চেয়েছিলে, ঘুরে ফিরে সে আমার কাছেই ধরা দিলে। তুমি আমার থেকে যত পালাবে আমাকে নিজের তত কাছে পাবে। অতি দ্রুত তুমি আমার হবে। আমার শহরে তোমার স্বাগতম, তোমার প্রেমে মাতাল প্রেমিক। চিরকুট পরে সেহের থরথর কাঁপতে লাগে। হাতের মোহিত গোলাপটা মাটিতে পড়ে সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে। যার থেকে পালাতে এত দূর আসা সে এখানেও পৌঁছে গেছে।
ভয়ে সেহেরের গা শিউরে ওঠে। জনমানবহীন নীরব দোতলা থেকে নামতে সিঁড়ির দিকে ছুটে যায়। ভয় দম বন্ধ হয়ে আছে, বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে নামছে। এমন সময় কারোর সাথে ধাক্কা লাগে। পা স্লিপ কেটে পড়ে যেতে নিলে সামনের মানুষটা সেহেরের কোমর শক্তভাবে জড়িয়ে ধরে। সেহের সাথে সাথে চোখ মুখ খিচে নেয়, অনুভব করে হাওয়ায় ভাসছে। ভয়ে তিরতির করে কাপা চোখ জোড়া আলতো করে খুলে মাথা উঁচু করে তাকায়। এক সুদর্শনের বুকে মিশে আছে সে। এটা রূপকথার সেই মায়াবী রাজকুমার। ফর্সা গালে কালো চাপদাড়ি, ঠিক কালো বলা যায় না, হালকা বাদামি বাদামি। মুখের ওপর সিঁড়িকৌটা জানালা ভেদ করা রোদ পড়ায় দাড়িগুলো চকচক করছে। লম্বা উঁচু নাক, সুন্দর গোলাপি বর্ণের ঠোঁটের নিচে মিচমিচে কালো তিল। গায়ে কালো লেদার জ্যাকেট, হাতে দামি ঘড়ি, কালো সানগ্লাসে চোখ ঢেকে। লম্বায় 6 ফুট তো অনায়াসে হবে। দেখে মনে হচ্ছে সুদর্শন এই দেশের না, ভিনদেশি কেউ। সেহেরের থমথমিয়ে ভেজা চোখ তখনও মানুষটার দিকে। কোনো পুরুষ এতটা সুদর্শন হলে তাকে দেখে একটা মেয়ের হার্টবিট এভাবে কাঁপতে পারে? আরহাম ভাই, সেহের, তোমরা এখানে? লিয়ানা উঁচু স্বরে সেহেরের ধ্যান ভাঙে। ভয়ে চট করে সরে দাঁড়ায়। মানে কি, এটাই লিয়ানার আরহাম ভাই? তার রাগী রাক্ষস প্রতিবেশী? দুনিয়াতে কি ধাক্কা লাগার জন্য ইনিই ছিল? সেহের দ্রুত কাঁদো কাঁদো স্বরে বলে, সরি সরি রাক্ষস ভাই, ভাইয়া, আমি ইচ্ছে করে এমনটা করিনি, ক্ষমা করবেন। বলে দ্রুত পায়ে এক প্রকার ছুটে সেখান থেকে বেরিয়ে পড়ে। আরহাম সেহেরে যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, যতই পালাও, ধরা তো আমাকেই দিবে। সেহের লিয়ানা চায়ের অর্ডার দিয়ে ক্যান্টিনে বসে আছে। মাথাটা এখনো ভন ভন করে ঘুরছে। এই কি থেকে কি হলো? যার থেকে সে পালাই নিয়তি ঘুরে ফিরে সেই মানুষটার সামনেই কেন দাঁড় করায়? লিয়ানা আশ্বস্ত স্বরে বলে, কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন? কিচ্ছু হবে না, রিল্যাক্স। রিল্যাক্স? কি করে রিল্যাক্স হব? তোমার রাক্ষস ভাইটাকে কি আজ ইউনিভার্সিটিতে আসার ছিল? আমি ভেবেছিলাম মোটা সোটা ভুঁড়িওয়ালা হবে, কিন্তু কে জানে সে এমন হ্যান্ডসাম হলিউড হিরো হবে। লিয়ানা শব্দ করে হেসে বলে, কেন, ক্রাশ ট্রাশ খেয়েছো নাকি? ক্রাশ খাই আর না খাই, টাসকি তো ঠিক খেয়েছি। লিয়ানা হেসে ওঠে। দুজন গল্প করছে এমন সময় একদল মেয়ে টেবিলের সামনে এসে দাঁড়ায়। দেখে মনে হচ্ছে সিনিয়র। সেহেরের ভ্রুকুচকি আসে। তাদের একজন সেহেরকে উদ্দেশ্য করে বলে, ফার্স্ট ইয়ার তাই না? সেহের বাধ্য মেয়ের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ায়। লিয়ানা পাশ থেকে বলে, ঈশা, স্টপ, নো র্যাগিং, ওকে ছাড় দে। রুলস আর রুলস, সবার জন্য সমান। তোর আত্মীয় বলে ছাড় পাবি এমন কিন্তু না। শোনো মেয়ে, লিয়াদের বাড়ি থাকো তাই না? তাহলে আরহাম স্যারকে তো অবশ্যই চিনো। তোমার টাস্ক হলো এই লাভ লেটারগুলো ওনার কাছে পৌঁছিয়ে দেওয়া। না করলে ভার্সিটির সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। সেহের স্পর্শ বুঝতে পারছে এসব র্যাগিং ট্যাগিং কিছু না, নিজেদের কাজ করিয়ে নেওয়ার ধান্দা। রাগে তার মাথা দপদপ করে কাঁপছে। যার জন্য শখানিক প্রেমপত্র আসে, সে কিনা এখানে এসে পিয়নের চাকরি করবে, প্রেমপত্র আদান প্রদান করবে, তাও আবার সেই প্রতিবেশী রাগী রাক্ষসটার। এই ছিল তার হতভাগী কপালে। ঘরের এই মাথা থেকে ওই মাথা জুড়ে সেহের পায়চারি করছে, চোখ মুখ চিন্তায় কাতর। লিয়া সেহেরের এই উত্তেজনা প্রবল চেহারা দেখে মিটমিট করে হাসছে। আরে এত নার্ভাস হচ্ছে কেন? ভাবাভাবির কি আছে? ভাইয়ের রুমে গিয়ে টেবিলের ওপর লেটারগুলো রাখবে, তারপর সূর্যে চলে আসবে, সিম্পল। লিয়ার কথায় সেহের থামলো, সরু চোখ করে তাকিয়ে বলল, ব্যাস এতটুকুই? তোমার কাছে সবটা এত সিম্পল মনে হচ্ছে? যদি তোমার রাক্ষস ভাইয়ের খপ্পরে পড়ি তখন? তখন আর কি, কান ধরে মিষ্টি করে সরি বলবে। তোমার বাচ্চা বাচ্চা চেহারা দেখে ভাই একদম আইসক্রিমের মতো গলে যাবে। লিয়া এতটুকু বলে শব্দ করে হাসতে লাগে। সেহের গাল ফুলিয়ে নেয়, গলায় অভিমানের সুর টেনে বলে, আমার সাথে মজা করা হচ্ছে? আমি এত বড় এক প্রবলেমে ফেসেছি আর তুমি এ নিয়ে মজা করছো? এমা, মজা কি? আমি একদম মজা করছি না। সিংহিনীর মতো গিয়ে লেটারগুলো রেখে আসো, আমি চললাম। আমাকে একা রেখে তুমি কোথায় চললে? বললাম না, আমার ডিপার্টমেন্টের এক ফ্রেন্ডের বার্থডে, কি ভুলে গেলে? ওহ, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? সেহের মন খারাপের স্বরে বলল। লিয়া আশ্বস্ত গলায় বলল, কাছের বন্ধু না হলে সত্যি যেতাম না। যাও, তাড়াতাড়ি ফিরে এসো। তোমাকে অল দ্য বেস্ট। লিয়া বেরিয়ে যায়। সেহের সারা দুপুর চিন্তায় বিভোর থাকে। বিকেল হতেই আকাশ কালো মেঘে ভরে যায়। পৃথিবীতে আধার ঘনিয়ে আসে। আকাশে লাল আগুন জ্বলা সূর্যটা মেঘের আড়ালে কোথাও হারিয়ে যায়। আষাঢ়ের আকাশ কখনো রোদ, কখনো মেঘ।
রোদ মেঘে লুকোচুরির মাঝে ঝপঝপ বৃষ্টি শুরু হয়। দূর মসজিদে মাত্রই আসরের আজান পড়েছে, অথচ বাহিরে দেখে মনে হচ্ছে দিনের শেষ ভাগের সামান্য আলো কাটিয়ে সন্ধ্যের আধার নামবে বলে। সেহের ছোট ছোট পা ফেলে সতর্কতা অবলম্বন করে তার রাক্ষস প্রতিবেশী রুমের দিকে পা বাড়াচ্ছে। মনে মনে পণ করে নিয়েছে যে করেই হোক লেটারগুলো ওই রুম অবধি পৌঁছাবে। দরজার সামান্য ফাঁকা করে পুরো রুমে চোখ বোলাই। রুমে কেউ নেই। সেহের এই সুযোগে আলতো পায়ে রুমে ঢুকে। পুরো রুম আধারে ঢাকা। ভারী ভারী পর্দার আড়াল থেকে সামান্য আলোক রশ্মির দেখা মিলছে। এ কোনো সাধারণ রুম নয়, যেন কোনো রাজপ্রাসাদের বিশাল কক্ষ। পুরো রুমে আভিজাত্যের ছোঁয়া। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ আসছে। সেহের ভাবল রাক্ষস প্রতিবেশী নিশ্চয়ই শাওয়ার নিচ্ছে। এটাই সুযোগ লেটারগুলো রাখার। বিছানার পাশে ছোট্ট টেবিলটার উপর লেটারগুলো রেখে যেই না পেছনে ঘুরবে, এমন সময় কারো শক্ত চওড়া বুকের সাথে ধাক্কা লেগে সেহের টেবিলের উপর পড়ে। নিজেকে সামলিয়ে সামনে তাকাতেই সেহের ভয় কেঁপে ওঠে। ভেজা শরীরে সাদা তোয়ালে পেঁচানো কেউ দাঁড়িয়ে। হালকা লোমশ বুকে বিন্দু বিন্দু জলকণা। গা থেকে কেমন যেন মাতাল মাতাল মিষ্টি ঘ্রাণ আসছে। সেহের মুখ না দেখে বলতে পারছে এটাই তার রাক্ষস প্রতিবেশী আরহাম খান। সেহের ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। চাইবে না এই মানুষটার দিকে। এই মানুষটার মাঝে কেমন যেন এক মায়া আছে, যা মুহূর্তেই মোহিত করে। আর চোখের দিকে তো একদম তাকাবে না। গুরুজন বলেন কাউকে মায়ায় ঘায়েল করার জন্য চক্ষু হলো মুখ্য প্রহরণ। যে মানুষটা দেখতে এত সুন্দর, না জানি তার চোখ কতটা সুন্দর হবে। সেহের ভেবেই নিল দুনিয়া উল্টে যাক, তবুও সে এই মানুষটার চোখের পানি চাইবে না। না মানে একদম না। পড়বে না তার মায়াবী চোখের নেশায়। সেহের ভেজা কবুতরের মতো দেওয়ালের সাথে ল্যাপটানো। চোখ মুখ তখনও শক্তভাবে খিচে। নিজের খুব কাছে আরহামকে অনুভব করে। আরহামের ভারী ভারী উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ে মনে ভয়ঙ্কর শিহরণ তুলছে। সেহের ছোট ঢোক গিলে সরে যেতে নিলে আরহাম শক্ত করে তার কোমর চেপে ধরে। শক্ত গলায় বলে, চুরি করতে এসেছো মিস চাশমিশ? আরহামের কথায় থতমত খায়। সে কি দেখতে চোরের মতো? এই রাক্ষসটা তাকে চোর উপাধি দিল। আর চাশমিশ কি? সেহের চোখে চশমা ঠিক করে রেগে গাল ফুলিয়ে উত্তর দিল, জানি না, আমি চোর না। ভয় পাবেন না, আমি আপনার খাজানা লুট করতে আসিনি। তবে কেন এসেছো? প্রেম নিবেদন করতে? জি না, তো এই লেটারগুলো দিতে। আই নো আমি হ্যান্ডসাম। মেয়েরা আমার জন্য পাগল, তাই বলে প্রথম দেখাতেই লাভ লেটার? কেমন দেখায় না মিস চাশমিশ? ও হ্যালো, আমার এত খারাপ দিন আসেনি আপনাকে লাভ লেটার দিব। ভার্সিটিতে র্যাগিংয়ের পাল্লায় পড়ে টাস্ক স্বরূপ আপনার কাছে লেটারগুলো পৌঁছে দিতে বলেছে, তাই আমি এইখানে। আর তাছাড়া আমার কোনো শখ নেই আপনার মুখোমুখি হওয়ার আর পিয়নের চাকরি নেওয়া। আপনার প্রতি আমার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। এক নিমিষে সেহের সবগুলো কথা শেষ করে বড় বড় শ্বাস নিচ্ছে। রাগের মাথায় কি কি বলেছে এখনো সে বুঝে উঠতে পারেনি। বাহ, দেখছি কথাও বলতে জানো। মুখে বুলি ফুটেছে নাকি? আরহামের গাঢ় আওয়াজে সেহের ভয় পেয়ে যায়। গলার স্বর শুনে বোঝাই যাচ্ছে ভীষণ রেগে গেছে। এই মুহূর্তে জান নিয়ে পালাতে পারলেই বাঁচে। কে চাইবে এই রাক্ষসটার নৈশভোজ হতে? সেহের ছোট ঢোক গিলে পাশ কাটিয়ে যেতে নিলে আরহাম খপ করে তার হাত টেনে ধরে। বিছানার মাথার সাথে চেপে ধরে। পিছনেই দেওয়াল। সেহেরের হাত নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরতেই দেওয়ালে ছবি টাঙানোর পিন গিয়ে সেহেরের হাতে চুবে। সেহের ভয়ে অনুভূতি ভুলে গেছে। অজান্তেই চোখের পানিতে গাল ভিজেছে। অন্যদিকে হাতের রক্ত দেওয়াল বেয়ে পড়ছে। সেহেরের কথায় আরহামের আত্মসম্মানে বেঁধেছে। ইগো হার্ট হয়েছে। আরহাম রাগী গলায় বলল, ইন্টারেস্ট নেই মানে কি? হ্যাঁ, তোমার সব ইন্টারেস্ট আমার উপরেই থাকতে হবে। তোমার ত্রিসীমানায় অন্য কারো কোনো স্থান নাই। ক্লিয়ার? আরহামের ধমকে সেহের কেঁপে ওঠে। কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। আরহাম আরো শক্ত করে হাত চাপতেই সেহের ব্যথায় কুকড়ে ওঠে। চোখ বন্ধ করে কষ্টকাতর নিঃশ্বাস ফেলছে। আরহাম ভেজা হাত অনুভব করে সেহেরের হাত সামনে আনে। হাতের পিঠ কেটে রক্তে ভিজে আছে। আরহাম উত্তেজিত হয়ে পড়ে। অস্থির ভীত চোখ মুখ তার। সেহেরকে বিছানায় বসিয়ে দ্রুত ফার্স্ট এইড বক্স এনে ওষুধ লাগাতে নিলে সেহের ঝাড়ি মেরে হাত সরিয়ে নেয়। চিৎকার করে বলে, গরু মেরে জুতোদান করা হচ্ছে, আমার মেডিসিন চাই না। রেগে বড় বড় পা ফেলে আরহামের ঘর থেকে বেরিয়ে যায়। হুট করে কঠোর মানুষটার এমন ভীতু হওয়ার কারণ সেহের খুঁজে পেল না। আরহামের এমন অদ্ভুত আচরণ সেহেরের মনে ভয়ের দাগ কাটে।
রাজপুত্রের মতো দেখতে মানুষটাকে মুহূর্তে রহস্য মানব মনে হলো। গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। সেহের বিছানায় এলোমেলোভাবে ঘুমোচ্ছে, হাতের ব্যান্ডেজটায় রক্ত ফুটে আছে। হাতে প্রচণ্ড রকম ব্যথা নিয়ে সেহের সন্ধে রাতে ঘুমিয়ে পড়েছে। শরীর খানিক দুর্বল লাগছে। জ্বর আসবে কি? হয়তো। মনিটর স্ক্রিনে অজ্ঞাত সেই ব্যক্তি গভীর চোখে সেহেরকে দেখছে। তার গাঢ় বাদামি চোখের মনি অস্বাভাবিকভাবে নড়চড় করছে। কপালে বাড়তি চুলগুলো চোখ ছুঁই ছুঁই। সেহেরের ব্যথায় সে যেন গভীরভাবে ব্যথিত। ক্ষিপ্ত মুখে টলটল রক্তিম চোখে সেহেরের হাতের ব্যান্ডেজটা জুম করে দেখছে। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? খুব ব্যথা। 6টা বছর নিজের চোখে চোখে রেখেছি, ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি। আর সে কিনা তোমাকে এত বড় আঘাত দিল, এত বড়। এর শাস্তি ওকে পেতে হবে, কঠিন শাস্তি। তোমাকে আঘাত করা প্রত্যেকেই শাস্তি পাবে, তাকেও পেতে হবে। শেষের কথাগুলোর আগে গড়গড় করতে করতে বলে। বাগানের পাশে ছায়ারঙা পুরনো বাংলোটার অন্ধকার রুম থেকে শাসা চাবুকের ঘায়ে শব্দ আসছে, সেই সাথে কারো ব্যথায় জর্জরিত কষ্ট ভরা আর্তনাদ। ঘন বর্ষণের কালো রাত কাটিয়ে নতুন দিনের উদয় হয়েছে। সূর্যের উষ্ণতর ছোঁয়ায় ঝড় বৃষ্টিতে নেতিয়ে যাওয়া বিশ্ব পুনরায় মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সোনালি আলোর মায়ায় প্রজাপতিরা রঙিন ফুলে ফুলে পাখা ঝাপটাচ্ছে। চারিদিকে মিষ্টি পাখির কিচিরমিচির। বাগানে নানা রকম ফুলের ঘ্রাণে পুরো বাড়ি সুভাষিত। বাগানের মধ্যমণিতে সোফা বিছানো। মালিহা খানম সেখানে চা নিয়ে অধীর চোখে স্বামী আর নাতির পথ চেয়ে আছে। আশরাফ খান জগিং শেষে মালিহার মুখোমুখি বসে। আশরাফ খান পেপার নিয়ে বসেছেন। পেপার খুলতেই চোখে মুখে বিষের ন্যায় তেতো ভাব ফুটে ওঠে। আজকের হেডলাইন তাকে নিয়ে। গতকাল এক এতিমখানায় 50 লক্ষ টাকা অনুদান দিয়েছেন, তা নিয়ে লেখালেখি চলছে। শত গুণগান, হাজারো প্রশংসা। তিনি না চাইবার সত্ত্বেও কিভাবে যেন সবকিছু ফাঁস হয়ে যায়। এসব তার মোটেও পছন্দ না। এসব দান খয়রাত তিনি লোক দেখানোর জন্য করেন না, মূলত মন আত্মার সন্তুষ্টির জন্য করে থাকেন। দান তো এমন হওয়া উচিত, ডান হাতে দান করলে বাম হাত যেন টের না পায়। কিন্তু আজকাল সাহায্য দান খয়রাতকে মানুষ লোক দেখানো প্রবণতা বানিয়ে নিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে আশরাফ খানের পরিবার রাজনীতির সাথে যুক্ত। দাদা বিত্তশালী ক্ষমতাবান জমিদার ছিলেন। ওনাদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন সুখে দুঃখে সবসময় অসহায়দের পাশে থাকা। পূর্বজের দেখানো পথেই তিনি চলেন। এই নিয়ে দুবার তিনি মন্ত্রী হলেন। সবই জনগণের ভালোবাসা আর দোয়ার ফলস্বরূপ। বড় ছেলে বৌমা ভিনদেশে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ছোট ছেলে মানসিকভাবে খুব একটা সুস্থ নয়। ছোট বৌমা রাজনীতিতে যুক্ত, মোটামুটি ভালো একটা পদে আছেন। বাকি রইল বড় নাতি আরহাম। আশরাফ খানের শেষ বয়সে লাঠি, তাকে নিয়েই যত আশা। তিল তিল করে নিজ হাতে মানুষ করেছেন, ঠিক যেন তারই প্রতিচ্ছবি। আশরাফ খানের অগাধ বিশ্বাস তার মৃত্যুর পর আরহাম বংশের নাম ধরে রাখবে। মর্নিং এক্সারসাইজ সেরে আরহাম দাদাজানের পাশে এসে বসেন। রোজ সকালে দাদাজানের সাথে চায়ের আড্ডা না জমলে তার দিন শুরু হয় না। দুনিয়ায় এই মানুষটার ওপর সে সবচেয়ে আশ্বস্ত। গত রাতের ঘুম খুব একটা ভালো হয়নি। মাথাটা এখনো ভার ভার হয়ে আছে। ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে আরহাম খবরের কাগজ খুলে হেডলাইন দেখে মৃদু বাঁকা হাসে। আশরাফ খান গলায় বিরক্তির স্বর টেনে বলে, আবারও এসব নিয়ে লেখালেখি শুরু হয়েছে? এরা পার্সোনাল আর পলিটিক্যাল মাঝেকার তফাৎ বোঝে না। এদের শুধু নিউজ চাই। চিন্তা করবে না দাদাজান, আমি সামলে নেব। ও তোমার উপর পূর্ণ ভরসা আছে। আরহাম আর তার দাদাজানের মাঝে রাজনীতি সম্পর্কীয় আলোচনা চলছে। আশরাফ খানের দৃষ্টি আরহামের ঘাড়ের কাছে বাহুর দিকে লালচে দাগের উপর পড়তেই ভ্রুকুচকে আসে। শরীরে এসব দাগ কিসের? আরহামের দিকে প্রশ্ন। আরহাম চায়ের কাপ ছেড়ে দাদাজানের দিকে তাকিয়ে ভাবুক স্বরে উত্তর দেয়, জানি না। গত রাতে ঘুমানো অবধি ঠিক ছিল। ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা অনুভব করি। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে অদ্ভুত বেশভূষায় পাই, সেই সাথে গায়ে চাবুকের ঘা। এইসব নিয়ে এত ভাবতে হবে না, কোনো কারণ হয়েছে হয়তো। তুমি মাথা ঠান্ডা রেখে প্রপার রেস্ট নাও। পাশ থেকে মালিহা খানম আরহামের কথা কেটে বলল। আরহাম এসবে তেমন গুরুত্ব দিল না। চা শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াই। আরহামের যাওয়ার দিকে তাকিয়ে আশরাফ খান বললেন, আবারও সেই সমস্যা শুরু হয়েছে? হ্যাঁ, ওই মেয়ে আশেপাশে, সে ক্ষান্ত কি করে থাকবে? কে সেহের? সে এখানে? হ্যাঁ, 2 দিন হলো এসেছে। আশরাফ খানের মুখে চিন্তা ভাব ফুটে ওঠে। হতাশা ভরা নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, সে আবারও মৃত্যুর খেলায় নতুন রূপে মারবে?
এবার তাকে আটকানোর সাধ্য কার? সেহের ফ্রেশ হয়ে তড়িঘড়ি করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আজ ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়েছে, কোনোভাবেই ক্লাস মিস করতে চায় না। এমন সময় দরজায় কড়া নড়ে। অপর পাশ থেকে মিষ্টি পুরুষালী কণ্ঠ ভেসে আসে। ভিতরে আসবো মা? সেহেরের ব্যস্ত হাত থেমে যায়। আওয়াজটা তার অপরিচিত নয়। আয়না থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। হাতে একটা বক্স নিয়ে মধ্যবয়সী এক পুরুষ দাঁড়িয়ে, মায়ের দ্বিতীয় স্বামী। সেহের জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, আরে আঙ্কেল, আপনি ভেতরে আসেন। ডিস্টার্ব করলাম নাকি? হেলে দুলে ভেতরে প্রবেশ করতে করতে বললেন। সেহের সৌজন্যসূচক হাসি টেনে বলল, একদম না আঙ্কেল, আপনি এখানে জরুরি কোনো তলব কি? না, তেমন কিছু না। আসলে গতকাল রাতে সিঙ্গাপুর থেকে ফিরেছি, তোমার জন্য কিছু গিফট এনেছিলাম, তা দিতে এসেছি। খুলে দেখো তো তোমার পছন্দ হয় কি না। সেহের মুচকি হেসে গিফটগুলো নিল। একজন মানুষ হিসেবে আমান আঙ্কেল খুব ভালো। সেহেরকে খুব স্নেহ করেন। দেখে মনে হয় না তিনি মানসিকভাবে অসুস্থ, কিন্তু তবুও সেহেরের এই মানুষটাকে ভীষণ অপছন্দ। কারণ মানুষটা তার মায়ের দ্বিতীয় স্বামী, মায়ের প্রথম ভালোবাসা। এই মানুষটার টানেই মা তাকে আর তার বাবাকে ফেলে এসেছেন। এই মানুষটা যদি তার মায়ের জীবনে না থাকতো, তাহলে বাবা মাকে নিয়ে তাদেরও একটা সুন্দর পরিবার হতো। আমান সাহেব বললেন, মা, একটা আবদার করব? জি আঙ্কেল, অবশ্যই। আমাকে কি বাবা বলে ডাকা যায় না? সেহেরের মুখ কালো হয়ে আসে। মৃদু স্বরে বলে, আপনি মানুষ হিসেবে খুব একজন ভালো, কিন্তু আমার বাবার জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। সেই স্থান একান্তই তার। বাই দ্য ওয়ে আঙ্কেল, গিফটের জন্য ধন্যবাদ। আমান সাহেব মলিন হেসে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটার চোখের দিকে তাকালে নিজেকে বেশ অপরাধী মনে হয়। মেয়েটার জীবন এমন ছন্নছাড়া হওয়ার পেছনে তার অবদানও কম না। ব্রেকফাস্ট টেবিলে আরহাম, মালিহা, দিশা, আমান আগে থেকে বসে। সেহের দ্রুত পায়ে কোনো রকম টেবিলে এসে পৌঁছায়। দিশা মেয়ের এমন তড়িঘড়ি দেখে প্রশ্ন ছুড়ে। কি হয়েছে? এমন তড়িঘড়ি করে কোথায় যাওয়া হচ্ছে? সেহের কফির কাপে চুমুক দিতে দিতে বলে, ক্লাসে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। লিয়া কই, সে যাবে না? বললো তো আজ যাবে না, কাল দেরি করে বাড়ি ফিরেছে। আসার পর থেকেই মাথা ব্যথা। মায়ের কথায় সেহেরের মন খারাপ হয়। তাহলে কি আজ ক্লাসে যাওয়া হবে না? খামোখা এত তাড়াহুড়ো করে রেডি হয়েছে। মলিন স্বরে বলল, ও আচ্ছা। মন খারাপ করছো কেন? আরহাম ওই দিকেই যাচ্ছে, সাথে চলে যেও। আরহাম, সাহিরকে ভার্সিটিতে ছেড়ে আসতে তোমার কোনো সমস্যা হবে কি? না আন্টি। আরহাম খাওয়ায় মন দিয়ে গম্ভীর মুখে বলল। সেহের চিকন সরু চোখে আরহামের দিকে একবার তাকিয়ে মাকে বলল, প্রয়োজন নেই মা, আমি একা যেতে পারবো। এই শহরে নতুন তুমি, রাস্তাঘাট জানা নেই, একা কি করে যাবে? ডোন্ট ওয়ারি আরহাম, ভার্সিটিতে ছেড়ে আসবে। মায়ের কথায় না পেরে সেহের চুপ করে যায়। শেষে কিনা এই মানুষটার সাথেই তাকে যেতে হবে। রাগে কোনো রকম ব্রেকফাস্ট চিবালো। ব্রেকফাস্ট করে দুজন বেরিয়ে পড়ে। দিশা মেয়েকে বিদায় জানাতে সদর দরজায় আসে। ক্ষমতার লোভে নিজের মেয়েকে আগুনের দিকে ধাবিত করছো, কেমন মা তুমি? শাশুড়ির তীক্ষ্ণ গলার স্বরে দিশা ঘাড় ফিরিয়ে পেছনে চাইলেন। মুখে হাসি রেখে বললেন, ক্ষমতার খেলায় কেউ নিষ্পাপ নয়, না আপনি না আমি। তোমার মেয়ে তো নিষ্পাপ, তাই না? তাকে কেন আগুনে ফেলছো? কোন আগুনের কথা বলছেন আপনি? আরহাম যথেষ্ট ভালো ছেলে, তাদের মাঝে যদি কোনো সম্পর্ক তৈরি হয় এতে ক্ষতি কোথায়? আর তাছাড়া আস্তে আস্তে শাহের সব শিখে যাবে, ঠিক যেমন আমি শিখেছি। চোখে দেখা সবসময় সত্যি হয় না, এর আড়ালেও অনেক কিছু থাকে। সময় থাকতে সামলে যাও, পরে এমন না হয় নিজের কর্মের উপর নিজের অনুতপ্ত হও আর মেয়ের চোখে ঘৃণার পাত্র। শাশুড়ির কথাগুলো কানে না নিয়ে দিশা হনহন করে রুমের দিকে পা বাড়ায়। মালিহা খানম মৃদু স্বরে বলে, আমি যেই হিংস্র আরহামকে চিনি, তোমরা কেউ তাকে চেনো না। তোমার লোভের কারণে নিষ্পাপ মেয়েটাকে বিষাক্ত যন্ত্রণা ভুগতে দিব না। ফাঁকা রাস্তায় গাড়ি শাঁসা করে চলছে। আশেপাশে সবকিছু চোখে পলকে গায়েব হচ্ছে। গতরাতে বৃষ্টিস্নাত হিমশীতল হাওয়া রোদের তাপে উষ্ণ রূপ নিয়েছে। সূর্যের সোনালি আলো সেহেরের চশমার গ্লাসের উপর চকচক করছে। বাইরের উষ্ণ হাওয়া তার উষ্ণতা ছুঁয়ে দিচ্ছে। গাড়িতে পিনপতন নীরবতা। সেহের চোখ মুখ শক্ত করে যন্ত্রের ন্যায় বসে আছে। আরহামের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বাহিরের উষ্ণ হাওয়া তার অবাধ্য চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে, বারবার মুখের উপর পড়ছে।
এদিকে আরহাম প্রতি মুহূর্ত সানগ্লাসের আড়াল থেকে দেখে যাচ্ছে। সেহরের নীল ওড়নার কোনাটা নিজের হাতের মুঠোয় ব্যান্ডেজের মতো পেঁচিয়ে রেখেছে। গায়ের মিষ্টি মাতাল মাতাল ঘ্রাণটা আরহামকে ঘুরে টেনে নিচ্ছে, যার জন্য সে এতটা মাতোয়ারা বেখেয়ালি। সে কি তা বুঝছে? হুম, একদম না। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে সে ভীষণ রেগে। রাত্রের সব রাগ নিজের মাঝে সমাহিত করে রেখেছেন। আরহাম নরম স্বরে বলে, সরি। সেহের কথাটা শুনেও না শোনার ভঙ্গিমা করে বসে থাকে। আরহাম বেশ কিছুক্ষণ উত্তরের আশা করে গলা পরিষ্কার করে বলে, হাতের ব্যথা কমেছে? এবারও কোনো উত্তর মিলল না। আরহাম চটে যায়। সহজ রাস্তায় না গিয়ে বাঁকাতেটা রাস্তায় গাড়ি নামিয়ে দ্রুত গতিতে চলতে থাকে। সেহের ভয়ে সিটের সাথে লেগে থাকে। চেহারা দেখে মনে হচ্ছে কান্নাই করে দিবে। তবুও সে আরহামের সামনে মুখ খুলবে না। ভাঙবে তবুও মচকাবে না। আরহামও কম যায় না। আধ ঘন্টার পর 1.5 ঘন্টা ঘুরিয়ে ভার্সিটির সামনে আসে। এটা তোমার জন্য। আরহামের থমথমে আওয়াজ। সেহের নামতে যেয়েও থেমে যায়। ভ্রুকুচকে পেছনে ফিরে বলে, এটা কি? তোমার সরি গিফট। সেহের মুখ ফিরিয়ে গাড়ির দরজার দিকে হাত বাড়িয়ে বলে, না আপনার সরি চাই, আর না সরি গিফট। বলে গাড়ি থেকে নামতে নিলে ওড়নায় টান পড়ে। পেছনে ফিরে দেখে ওড়নার অনেকটা অংশ আরহামের হাতে পেঁচানো। সেহের প্রশ্নসূচক দৃষ্টিতে তাকানোতে আরহাম বাঁকা হেসে উত্তর দেয়। ওড়না তো চাই, তাই না? সেহের ক্রুদ্ধ স্বরে বলে, এ কেমন অসভ্যতা! আমার ওরা ছাড়ুন, লেট হচ্ছে। ছাড়বো না যতক্ষণ না গিফট অ্যাকসেপ্ট করছো। সিটে হেলান দিয়ে আরহাম ভাবলেশীন স্বরে বলল। সেহের বেশ কিছুক্ষণ ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে। কোনো গতি হলো না। আরহামের সামনে তাকে নত হতেই হলো। গিফট বক্স হাতে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে ফাইন, নিয়েছি, এবার ছাড়ুন। ওকে ফাইন, নিয়েছি, এবার ছাড়ুন। আরহাম ওড়না ছাড়তেই সেহের গাড়ি থেকে চটজলদি নেমে পড়ে। ভার্সিটি গেটের ভেতরে ঢুকে গিফট খুলে। ভেতরে বড় চকলেট বক্স, তার উপর চিরকুটের সাথে আর্টিফিশিয়াল কাঠগোলাপ লাগানো, লেখা। চিরকুট পরে সেহেরের ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে ওঠে। নিজের দিকে চোখ বোলায়। সে আজ নীল ড্রেসে। মাথা ঘুরিয়ে মুচকি হেসে কৃষ্ণচূড়া গাছের আড়াল থেকে গেটের বাহিরে তাকাতেই আরহামের সাথে চোখাচোখি হয়। আরহাম তখনও সিটে হেলান দিয়ে বাঁকা হেসে তাকিয়ে। তবে এটা কি বিষাক্ত প্রেমের শুরু? গতকাল পিয়ালের সাথে সেহেরের পরিচয় হয়েছে। আর একদিনেই ভালো সখ্যতা। ভারী মিষ্টি মেয়ে, স্বভাব চরিত্র অনেকটা সেহেরের মতোই, শুধু ধর্ম ভিন্ন। পিয়াল খ্রিস্টান ধর্মের, তার পুরো নাম পিয়াল ক্যাথলিক। যথেষ্ট ধর্মভীরু মেয়ে পিয়াল। খ্রিস্টান কমিউনিটির বাইরে খুব একটা মেলামেশা নেই তার। সেহেরই তার প্রথম মুসলিম বান্ধবী। অল্প সময়ে দুজনের মাঝে বেশ ভাব জমেছে। ক্লাস শেষে দুই সখী ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে মজার ছলে পিয়াল প্রশ্ন করে, তুমি দেখতে বেশ সুন্দরী, অনেক প্রেমিক আছে নিশ্চয়। এমন মেয়েকে কে না চাইবে, কে না ভালোবাসবে? প্রেম, ভালোবাসা, এটা আবার কি? সেহেরের উদাসীন উত্তর, ইস, ভার্সিটিতে উঠেছ আর এখনো কোনো প্রেম করনি, এটাও বিশ্বাসযোগ্য? কেন, ভার্সিটিতে পড়তে কি প্রেমের সার্টিফিকেট লাগে? সেহেরের কথায় পিয়াল সামান্য হেসে উত্তর দেয়, তা লাগে না, কিন্তু বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। এত সুন্দরী কেউ জীবনে এতটা বসন্ত প্রেমহীন কাটালো। প্রেম ভালোবাসার পরশ কি তোমার লাগেনি? আর প্রেম ভালোবাসা, যার জীবনের প্রতিটা মুহূর্ত কারো বিষাক্ত নিঃশ্বাসে তপ্ত, অভিশাপে পূর্ণ, এমন কাউকে বসন্ত বা শীত কোনোটাই প্রেমময় পরশ দেয় না। কারণ আমার কাছে ভালোবাসার আরেক নাম মৃত্যু। তা ছিল স্বরে সেহের বলল, এমন কেন বলছো? ইজ নাথিং রং? তোমার জীবনে কেউ আছে কি, কোনো প্রেমিক বা? অজানা এক অভিশাপ আছে, কি পাপের ফল তা জানা নেই। আড়াল থেকে প্রহার করে আমার কাছের প্রত্যেকটা মানুষকে সে ছিনিয়ে নিচ্ছে। ওয়াও, ইউ মিন সাইকো? তোমার সিক্রেট লাভার, দ্যাটস গ্রেট। তোমার কাছে ব্যাপারটা যতটা সহজ আর সুন্দর, আমার কাছে ঠিক ততটাই জটিল আর ভয়ঙ্কর। এসব সিক্রেট সাইকো লাভারের গল্প উপন্যাস মুভিতেই মানায়, বাস্তবতা বড়ই ভয়ঙ্কর। উপন্যাসে যেমন সুন্দর রোমান্টিক মনে হয়, বাস্তব জীবনে মোটেও এমন নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। হোক তা ভালোবাসা, এটা ভালোবাসা না পাগলামো, ভালোবাসা না নিকৃষ্ট অভিশাপ এটা, যা মানুষকে অদৃশ্য এক বেড়া জালে বেঁধে ফেলে, যেখানে খোলা আকাশের নিচে শ্বাস নিলেও বিষাক্ত মনে হয়। সেহেরের কথায় পিয়াল সামান্য ঘাবড়ালো। সেহের মন মরা হয়ে আছে।
পিয়াল তা লক্ষ্য করে সেহেরের মুড ঠিক করতে কথার প্রসঙ্গ পাল্টায়। দূর থেকে নিতান গাঢ় চোখে সেহেরকে দেখছে, হাতে জ্বলন্ত সিগারেট। নিতান এবার চতুর্থ বর্ষে, ভার্সিটিতে তার বেশ চলে। বড় ব্যবসায়ী ছেলে কিনা, মেয়েরা তার কাছে খেলার পুতুল, কাপড় বদলানোর মতো গার্লফ্রেন্ড বদলায়। নিতানের চাহনি লক্ষ্য করে পাশ থেকে রিপন বলে, গুরু ওইদিকে চোখ দিও না, মন্ত্রীর বাড়ির লোক। মন্ত্রীর নাতিকেই ছাড় দেয়নি? এটা তো সামান্য মন্ত্রীর বাড়ির লোক। ফুলটার নাম কি? সেহেরের দিকে আগের মতো গাঢ় চোখে তাকিয়ে বলল, শেহর, শুনছি আরহাম খানের খুব কাছের। গতকাল নাকি পুরো ভার্সিটিকে শাসিয়ে গেছে, যেন কেউ মেয়েটার দিকে চোখ না তুলে তাকাই। তাই শালা একই সব খেতে চায়। আহরাম খানের কাছে মানুষ ভালোই তো, ভালো করে খাতির করতে হয়। যেইভাবে হোক এইকে সপ্তাহের ভেতর মেয়েটাকে আমার বেড়ে চাই, হোক আফসোসে নয়তো জোর করে, চাই মানে চাই। আহরাম খানের সাথে অনেক হিসাব বাকি আছে। নিতান বিচ্ছিরিভাবে হেসে বলল। সেদিনের পর কয়েকদিন কেটে গেল। আজকাল আরহামকে বেশিরভাগ সময় বাড়িতে দেখা যায়। সকাল সন্ধে দুজন মুখোমুখি হচ্ছে, চোখে চোখে ভাব আদান প্রদান হচ্ছে, শুধু শব্দে প্রকাশ হতে বাকি। আজ সকাল থেকে বাড়িতে আয়োজন চলছে। দিশা, আরহাম, বাড়ির অন্যান্য সদস্য আজ বাড়িতেই আছেন। লিয়াকে দেখতে পাত্রপক্ষ আসবে। পাত্র দাদাজানের পছন্দ, ছেলে দেখতে শুনতে ভালো, নাম ওয়াহিদ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও উঁচু, বাবার হোটেল ব্যবসা, সবটা ওয়াহিদ সামলাচ্ছে। দিশা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, যদিও সবটা কাজের লোক সামলাচ্ছে, তবু হাতে হাতে সবটা দেখিয়ে দিচ্ছে। সেহেরের ওপরে পড়েছে গুরু দায়িত্ব, লিয়াকে সাজানো। সকাল থেকে সেহের নিচতলায় লিয়ার ঘরে। শাড়ি পরানো থেকে শুরু করে চুল স্ট্রেট করা অবধি সবটা তাকেই করতে হচ্ছে। তার উপর লিয়ার নার্ভাসনেস সামলানো প্যারা তো আছেই। দুপুরের মাঝামাঝি পাত্রপক্ষ হাজির হয়। ওয়াহিদের বাবা, মা, বোন আর তার এক বন্ধু এসেছেন। কুশল বিনিময় আদি করে। হলঘরে বসে সবাই আলাপ আলোচনা করছেন। আলোচনার মুখ্য বিষয় আরহাম। এই অল্প বয়সে রাজনীতিতে এতটা পরিচিতি লাভ করা তো আর চারটিখানি কথা নয়। সবাই আরহামের প্রশংসায় পঞ্চমুখ। আশরাফ খান বুক চওড়া করে নাতির গুণগান শুনছেন, দম্ভে তার বুক ফুলছে। যে যাই বলুক না কেন, আরহাম তো তারই প্রতিচ্ছবি। আলোচনার মাঝে লিয়াকে আনা হয়। দুই পক্ষের দেখাদেখি পর্ব চলছে। লিয়া প্রচণ্ড নার্ভাস, তাই পাশে দাঁড়িয়ে থাকা সেহেরের হাত চেপে ধরে আছে। সেহের চোখে ইশারায় শান্ত থাকতে বলল। ছেলের মা, বোন লিয়াকে একের পর এক প্রশ্ন করছে। বাধ্য মেয়ের মতো লিয়া সব প্রশ্নের জবাব দিচ্ছে। আলোচনার এক পর্যায়ে ওয়াহিদের মা সেহেরকে দেখে সবার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনাদের সবাইকে চিনি, এর আগে আলাপ হয়েছে। মেয়েটাকে ঠিক চিনলাম না, মেয়েটাকে আপনাদের আত্মীয়? ওয়াহিদের মায়ের প্রশ্নে পরিবেশ নীরব হয়। একজন অন্যজনের দিকে চাওয়াচাবি করেছে, কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। সবার মুখের সংকোচবোধ দেখে সেহের নিজের থেকে বলে, আমি এই বাড়ির আত্মীয় পরিজন কেউ না, আশ্রিতা মাত্র।